মানুষ চেনা যায় কি? বাড়লে বয়স সবাই মানুষ হয় কি? শুনলে কথা মানুষ চেনা যায় কি? ও ওইটা করি, হ্যাঁ ওইটা করি। আমাদের পুরো গান বাজনা চর্চা আছে সবার। আজকে আমরা সঙ্গীত শিল্পী উজানের বলছি এতক্ষণ আমরা উজানের গান শুনলাম, উজানের সঙ্গে কিছুক্ষণ আড্ডা দেবো। তো গানের জীবন সম্বন্ধে কিছুটা জেনে নেবো, ওর ভবিষ্যৎ পরিকল্পনা, ওর আরম্ভটা কীভাবে, শুরুটা কীভাবে হয়েছে, কীভাবে চলবে। তো উজান, সব কিছুর তো একটা শুরু আছে, তোমার এই গানের শুরু থেকে ছোটোবেলা? হ্যাঁ মানে সকলের যেমন হয়, আমারও ছোটবেলায় মার একদম হারমোনিয়াম দিয়ে গান শেখানো হাতে করি, মার কাছে গানের হাতে করি। তারপর তো আমি বলবো যে অনেক গুরুজন, অনেক গুরুজনদের সংস্পর্শে আমি এসেছি, যারা আমাকে এই পথে চালিত করেছেন আর কি। খুব ভালো গাইডেন্স পেয়েছি আর কি। গাইডেন্স না পেলে তো কোনো শিল্পই, মানে যতটুকু যা হয়েছে কিছুই হয়নি, কিন্তু তাও যতটুকু যা শিখতে পেরেছি, যতটুকু যা পরিবেশনা করি, গাইডেন্স পেয়েছি বলেই আমার মনে হয় যে এতদূর আসতে পেরেছি। আমার মা তো ডেফিনেটলি আমার ইস্টার্ন ক্লাসিক্যালের যতটুকু যা, তাছাড়া বাবা কিন্তু আমাকে সবসময় ওয়ার্ল্ড মিউজিকের দিকে ঠেলেছে, যে নানা ধরনের জনার, মিউজিকের জনার, যে আমাদের ইন্ডিয়ার বাইরেও তো অনেক রকমের অনেক ধরনের মিউজিক হয়। তো সেসব আর কি বাবার সাথে ছোট থেকে বসে বসে শুনতাম। আগে শুনতে চাইতাম না, বাবা বলতেন যে না শোন, কেন শুনবি না, শোন এই গানগুলো। এখন বুঝি যে বাবা যদি জোর করে না শোনাতেন তাহলে যতটুকু যা হয়েছে হতো না। তাছাড়াও দুজনের কথা না বললেই নয়। প্রথমত আমার যিনি গুরুজি সুমন্ত সারিঙ্গি, ওনার কাছে এখনো শিখছি, সারা জীবনই শিখবো। একদম ছোটবেলায় গেছিলাম ওনার কাছে, তো ওনার কথা তুমি তো রয়েছি। তখন তোমার কত বয়স? আমি অ্যাকচুয়ালি একদম ছোটবেলায় তো হারমোনিয়াম বাজি, তখন তো 2-3 বছর বয়স একদম। ওনার কাছে আমি যাই তখন আমার 7 বছর বয়স। কেন ওটা আমার কাছে খুব মেমোরেবল, কারণ ওই সময় আমার গলায় না নডিউলস হয়েছিল। মানে আমি হয়তো আর কোনোদিনই গান গাইতে পারবো না এরকম, মানে এটা একদম সত্যি ঘটনা। মানে খুব আমি চেঁচাতাম, ছোটবেলা বাচ্চারা তো বোঝে না, জোরে জোরে কথা বলতাম, চেঁচাতাম। তো তখন মানে ওনার কাছে যাই, উনি বলেন বাবা মাকে যে ডাক্তার দেখাতে হবে, যে কি হলো জানি। তারপর ধীরে ধীরে ওনার গাইডেন্সে এবং আর চুপ করে থাকতাম, তখন বেশি কথা বলতাম না। তখন নডিউলসের প্রবলেমটা আমার চলে যায়। তারপর তো ওনার কাছে শেখা। আরেকজনের কথাও বলবো ডেফিনেটলি, যিনি আমার অন্য অর্থে আমার গুরু, দেবজ্যোতি মিশ্র। উনি আমাকে এই গুরুজির কাছে নিয়ে যান। দেবুদার একটা খুব বড় ইনফ্লুয়েন্স আছে আমার জীবনে, শুধু গানেই নয়, জীবনেও ডেফিনেটলি, মানে জীবন ধারণের ক্ষেত্রে।
উনি সবসময় বলেন যে গান পড়াশোনা ছাড়া হয় না। তো ন্যাচারালি মানে শুধু আমাদের পুঁথিগত বিদ্যাই নয়, মানে পৃথিবীতে কি হচ্ছে না হচ্ছে গান সবকিছুর মধ্যেই রয়েছে। তো এই আর কি, মানে এইসব মানুষদেরকে স্মরণ করেই আমি আমার পথে হেঁটে চলেছি। দেখা যাক কি হয়। তো তোমার প্রথম স্টেজ পারফরমেন্স কত বছর হয়েছে বা যদি সেই অর্থ বলি, আমার কিন্তু একটা জিনিস আমি বলবো যে আমি ছোটবেলা থেকে আমার কোনোদিনই স্টেজ ফ্রাইট ছিল। মানে আমি নাচও করেছি ছোটবেলায়, এক সময় কবিতাও বলেছি, গান তো করেইছি। আমি ছোটবেলায় মা গিয়ে একদম আমাদের পাড়ার প্রোগ্রামে গিয়ে স্টেজে তুলে দিতেন, আমি গিয়ে গাইতাম, নাচতাম। আমার কোনোদিনই স্টেজ ফ্রাইট ছিল না। একদম ছোটবেলা থেকেই স্টেজ ব্যাপারটা জানি না কেন আমি খুব অ্যাকাস্টমড আর কি। এবং ছোটবেলা থেকেই দেবুদা বলতেন যে আরে এত তো পারফর্মার, একদম পারফর্মার নাচানাচি করে, গান গায়, এরকম ছিল। তো সেই অর্থে ছোটবেলায়, তারপর স্কুলে প্রচুর এক্সপোজার পেয়েছি। আমাদের স্কুল বিএসএস বাড়িগঞ্জ শিক্ষাসদন ভীষণ আমাদের এই এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসে ভীষণ মানে খুব এনকারেজ করতেন টিচাররা। তো ওখানে গানের কম্পিটিশনস বা কখনো এমনি কোনো প্রোগ্রামে গাওয়া, এগুলো তো হতোই, সেখানেও এক্সপোজার পেয়েছি। এখন তো প্রফেশনালি যেমন করছি আর কি স্টেজে। তোমার প্রফেশনালি কখন থেকে করছো, কি কি করেছো? প্রফেশনালি স্টেজ পারফরমেন্স বলতে আমার মানে খুব আমার মেমোরেবল খুব বড় ব্যাপার, যেটা একজনের কথা না বললেই নয়, উমা মিত্র। উনি একজন আর্ট কিউরেটর, কিন্তু উনি মানে শিল্পে ওনার ভীষণ গান বাজনা। উনি আমাদের একটা প্রোগ্রাম অর্গানাইজ করেন আর্ট সেকারের খুব সুন্দর একটা ক্যাম্পাস আছে ওখানে, আর্ট একটা কলেজ, ওটা কলেজের মধ্যে ভীষণ সুন্দর অডিটোরিয়াম আছে, ওদের ওপেন এয়ার থিয়েটার। এই নভেম্বর 2021 আমাদের ব্যান্ডে একটা প্রফেশনাল শো আমরা করি ওখানে। আমার বড় শো বলতে গেলে প্রথম হ্যাঁ, একদম প্রথম শো। মানে আমি ভীষণ ন্যাচারালি খুব ভয় পাচ্ছিলাম যে কি হবে, কারণ কোনোদিন করিনি। এবং ওখানে মানে যারা যারা পারফর্ম করেছেন ওখানে একদম ভীষণ আমাদের একদম ফেভারিট শিল্পীরা করেন। তার আগের দিনই শাহানা দিয়ে এসেছিলেন, সামন্তক দা, ওনাদের একটা শো ছিল। তো তার পরের দিনের স্লটেই আমাদের ছিল। তো ন্যাচারালি আমরা খুব মানে আমি স্পেশালি খুব ভয় ছিলাম, কিন্তু জানি মানে দের ইজ অলওয়েজ দ্য ফার্স্ট টাইম। তো এই শোটা ভীষণ জীবনে মেমোরেবল একদম। আচ্ছা, তো তোমাদের এই ব্যান্ডটার কত সালে জন্ম? ব্যান্ডটার আমাদের ওই সময় ওই মাসেই জন্ম, মানে নভেম্বর 2021 আমাদের ব্যান্ডের জন্ম। তখনই আমরা সকলে বিচ্ছিন্নভাবে কাজ করছিলাম আর কি। কেউ গান গাইছে, কেউ ড্রামস বাজাচ্ছে, কেউ অ্যারেঞ্জমেন্ট করছে। তো ওই উমা আন্টি, ওনার উদ্যোগেই আমরা সবাই একসাথে আসি এবং তারপর আমাদের ব্যান্ড ইম্পালস তৈরি হয়। এবং এইভাবেই আমাদের তারপর 2-3টে স্টেজ শো কনজিকিউটিভলি ছিল এবং ভীষণ এনজয় করি আর কি। আমার জীবনে প্রথমবার এরকম এক্সপিরিয়েন্স, তো ভীষণ ভালো লেগেছিল। তো তোমাদের ব্যান্ডের শো কি টিকিট কেটে লোক দেখতে এসেছিল? আর্ট সেকারে যেটা হয়েছিল, যে আর্ট সেকারটা অ্যাকচুয়ালি আপনার একটা আর্ট ফেয়ারের মধ্যে হয়েছিল। তো ন্যাচারালি ওখানে টিকিটের কোনো ব্যাপার ছিল না। ওখানে একটা মেলার মানসিকতা সবাই এসেছিলেন আর কি, মানে ওপেন এয়ার থিয়েটার ছিল, সবাই বসে দেখছিলেন। টিকিটের কোনো ব্যবস্থা ছিল না, কিন্তু আশেপাশে খাবারের দোকান, আশেপাশে নানা ধরনের জামাকাপড়। অ্যাকচুয়ালি আর্ট সেকারের ওই মেলাটা যেটা হয়েছিল, আর্ট মেলা, ওটা ভীষণ সুন্দর লেগেছিল। কারণ ওই লোকাল যারা আর্টিজানস ওখানে, কেউ মূর্তি বিক্রি করছেন, কেউ কিছু জামা কাপড় বিক্রি করছেন, কেউ মাটির গয়না, এইরকম অনেক মানুষরা একসাথে এসেছিলেন। তো অনেক ধরনের মানে শিল্পী, হস্তশিল্প আমরা দেখতে পেয়েছি। তো ওটাই ছিল এই মানে আমাদের ওই শোটাই ইউএসপি। তোমাদের এই ব্যান্ডটা কতজন আছে, তাদের নাম? আমাদের ব্যান্ডে ইম্পালসে টোটাল সবাই 7 জন। আমি বাদে রয়েছে হচ্ছে আরেকজন কো ভোকালিস্ট, এবং ও গিটারও বাজায়, শঙ্খই সবার সাথে আলাপ করে, ওই সূত্রধর আর কি, সবার সাথে আলাপ করে। লিড গিটারে আমাদের রয়েছে হচ্ছে সম্রাট, লিড গিটারে আরেকজনও রয়েছে, সেটা হচ্ছে আমাদের সৌভিকদা। বেসে আছেন হচ্ছে অমিতদা, এবং ড্রামে আমাদের আছেন ভীষণ আমাদের সবার প্রিয় প্রভুদা, এবং ওনার ভালো নাম হচ্ছে সুমন্তদা। এবং শেষমেশ রয়েছে হচ্ছে আমার ছোটবেলার একদম বন্ধু, আমরা স্কুলে একসাথে পড়েছি, ও ভীষণ ভালো কথা বলে, অ্যাঙ্কারিং করে, শ্রীরূপ। ও প্রেসিডেন্সির ছাত্রী, এবং মানে আমাদের ব্যান্ডটাকে ধরে রেখেছে আর কি। মানে কি হয়, আমরা যখন আমাদের শোগুলো মানে করেছি, যতগুলো 2-3টে শো, আমরা একটা মানে গানের মধ্যে দিয়ে একটা গল্প বলার চেষ্টা করছি, মানে একটা থিম ছিল আমাদের শোয়ে। তো সেই থিমটা
শ্রীরূপা, ওর লেখা দিয়ে, ওর বলা দিয়ে। তো এরকম। তো গল্পটা তোমার গানের মধ্যে দিয়ে বলেছে? হ্যাঁ, মানে আমরা অ্যাকচুয়ালি যেহেতু আমার অনেকক্ষণের শো ছিল, কারণ মানে রবীন্দ্রতীর্থর একটা অন্য শো ছিল, সেটা আর্ট সেকারের পরে। তবে আর্ট সেকারের শোটা কি হয়েছিল, ওটা আপনার অ্যাকচুয়ালি যেহেতু সময়টা অনেকক্ষণ ছিল, মানে 2.5 ঘন্টা মতো আমাদের 3 ঘন্টা মতো স্টেজ টাইম ছিল, মাঝে আমরা ব্রেক নিয়েছিলাম। তো ওই জন্য কি বলুন তো, আমরা ভেবেছিলাম যে যদি আমরা একটা থিম না রাখি, অনেক রকমের গান আমরা গাইছিলাম, মানে বাংলা ব্যান্ডের গান, তাছাড়া কিছু হিন্দি গান, তাছাড়া ইংরেজি গানও ছিল। তো ন্যাচারালি এই সবকটা গানকে যদি আমরা একটা সুতোতে না বাঁধি, তাহলে জিনিস আমার মনে হয় যে খুব অডিয়েন্স রিলেট করতে পারতেন না। ওই জন্য একটা গল্পের মধ্যে দিয়ে খুব সুন্দরভাবে শ্রীরূপা ওটাকে সাজিয়েছিল, এবং একটা মানে এরকম ভাবে আমরা ওটাকে সাজিয়েছিলাম যে যে গানগুলো হচ্ছে, কিছু মহিনের গান ছিল, কিছু একটা দুটো সলিল চৌধুরীরও গান ছিল, আবার কিছু গান গজলও ছিল কিছু। তো ওরকম ভাবে আমরা সিলেকশন গুলো করেছিলাম। এবার ওটাই ছিল যে 2-3 জন বন্ধু মানে নিজেদের মধ্যে স্মৃতিচারণ করছে আর কি, যে তাদের কলেজের সময় তারা কিরকম ভাবে তাদের গান বাজনা তারা শুনতো, রক কনসার্টে যেত, কিছু না বলা প্রেম ভালোবাসা, এরকম মানে এরকম ভাবে আমরা সাজিয়েছিলাম, এবং সুন্দর হয়েছিল থিমটা আর কি। তো তুমি তো রবীন্দ্রসঙ্গীত দিয়ে আমাদের এই অনুষ্ঠানটা আরম্ভ হলো, তো হ্যাঁ, আড্ডাটা, তো তুমি গজল কি আমাদের শোনাতে পারো? হ্যাঁ অবশ্যই, তাহলে একটু অবশ্যই। उनसे नजरे क्या मेरी रोशन फिजाए हो गए, ला 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 उनसे नजरे क्या मेरी रोशन फिजाए हो गए, आज जाना प्यार की जादूगरी क्या चीज है, आज जाना प्यार की जादूगरी क्या चीज है, इश्क कीजिए फिर समझिए, इश्क कीजिए फिर समझिए, जिंदगी क्या चीज है, होश वालों को खबर क्या, बेखुदी क्या चीज है, होश वालों को खबर क्या, बेखुदी क्या चीज है, इश्क कीजिए फिर समझिए, जिंदगी क्या चीज है, होश वालों को खबर क्या, बेखुदी क्या चीज है। বাহ, খুব সুন্দর। আচ্ছা অঞ্জন, তোমার ছোটবেলায় শেখা প্রথম একটা প্রিয় গান কোনটা? ছোটবেলায় শেখা মায়ের কাছে? ছোটবেলায় ওই গানটা খুব করতাম আমি, ফুলে অনেক গান করতাম, ফুলে 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 ঢলে ঢলে। হ্যাঁ, আচ্ছা, ওটা আমরা আসছি পরে শুনবো। তো তোমার বাবা তো তোমাকে ওয়েস্টার্ন মিউজিক শুনতে উৎসাহিত করতো, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, তো তোমার প্রিয় ওয়েস্টার্ন মিউজিকের কোনো ইংরেজি গান? আচ্ছা, এই গানটা যেটা সত্যি মানে আমি এই গানটা যে খুব অনেক বছর আগে শুনেছি তা না, আমার 1 বছর আগে শোনা গান, কিন্তু এই গানটা এতটা ভালো লেগে গেছে আমার, কারণ মানে হয় না যে সবার একটা মানে সব সিঙ্গার বা সব শিল্পীরই এমন একটা কোনো গান থাকে যেটা তারা খুব মানে নিজেরা খুব ভালোবাসে, মানে অন্যরা তো ভালো হয়তো বলেন কিন্তু নিজের কিছু ফেভারিট গান। রোলিং ইন দ্য ডিপ অ্যাডেলের একটা গান, ভীষণ মানে অ্যাডেলের তো সব গানই আমরা ভীষণ ফ্যান, তো এই গানটা ভীষণ আমার ভালো লাগে। ঠিক আছে, গানটা করছি। There's a fire starting in my heart.
fever pitch and is bringing me out the dark. Finally I can see you crystal clear. Go ahead and sell me out and I'll lay your ship bare. See how I leave every piece of you. Don't underestimate the things that I will do. And there's a fire starting in my heart, reaching the fever pitch and is bringing me out the dark. The skies of your love remind me of us. They keep me thinking that we almost had it all. Skies of your love, they leave me breathless. I got a feeling we could have had it all. Rolling in the deep, you had my heart in sadness, but you played it to the beat. এটা খুব সুন্দর গান। আচ্ছা, তুমি টেলিভিশন প্রোগ্রাম কিছু করেছো কি? টেলিভিশন প্রোগ্রাম বলতে আমি ইন্ডিপেন্ডেন্টলি কিছু করিনি, কিন্তু দেবুদার সাথে দুটো কাজ আমাদের ছিল। TV9 বাংলাতে প্রথম আমাদের 2021 ইন্ডিপেন্ডেন্স ডেতে আমাদের একটা প্রোগ্রাম হয়। উনি যেটা করেন, উনি ডেফিনেটলি উনি তো ভীষণ ভীষণ ট্যালেন্টেড একজন মানুষ। উনি কি করেন, আমাদের বন্দে মাতরমটা তো অনেক ভাষায় অনেক রকম শিল্পী অনেক সময় গেয়েছেন, অনেক রকম ভার্সন আছে। মানে একটা যেটা আমাদের এমনি যে নর্মাল যে ভার্সনটা যেটা আমরা করি, প্রচলিত ভার্সনটা আমি গেয়েছিলাম, তবে অনেক রকম ভার্সন আছে, সাউথ ইন্ডিয়ান কিছু ভার্সনস আছে। ওই গানগুলো আমার অনেক বন্ধুরা আছে ভীষণ ট্যালেন্টেড প্রত্যেকে, তারা করেছিল, তো ভীষণ মানে সুন্দর করেছিলাম আর কি। বন্দে মাতরম গানটা গেয়েছিলাম, সেটা একটা। আর দ্বিতীয় একটি হয় যেটা হচ্ছে ঋতুপর্ণ ঘোষ, দ্য ভেরি ট্যালেন্টেড ডিরেক্টর। যেহেতু দেবজ্যোতি মিশ্র নিজেও ওনার সাথে প্রচুর কাজ করেছে, তো ওনাকে স্মরণ করে আমাদের একটা প্রোগ্রাম হয়েছিল। ওনার সিনেমার যা যা গান, সেগুলো আমার ভীষণ প্রিয়। ছোটবেলা থেকে আমি রেনকোটের গান গিয়েই বড় হয়েছি আর কি, তো সেই গানগুলো নিয়ে আমাদের একটা প্রোগ্রাম হয়েছিল। তো এগুলো টেলিভিশন প্রোগ্রামের মধ্যে এগুলো। আচ্ছা, আজকাল তো টিভিতে আমাদের রিয়েলিটি শো হয়, তো তুমি তো ভীষণ ট্যালেন্টেড যা আমরা দেখছি। সারেগামাপা বা এই জাতীয় রিয়েলিটি কোনো শোয়ে কখনো অংশগ্রহণ করার কথা ভেবেছো? আসলে আমার যেটা মনে হয় যে আমি পার্সোনালি কখনো মানে এবার রিয়ালিটি শোতে আমি দেখি সারেগামাপা, জি বাংলা আমি সবসময় ফলো করি। ভীষণ ট্যালেন্টেড কিছু সিঙ্গাররা বা মিউজিশিয়ানরা দেখি যে আছেন, ইন্ডিয়ান আইডল হোক কি আমাদের এখানে প্রত্যেকেই ভীষণ ট্যালেন্টেড। মানে সেই সব প্ল্যাটফর্মে যেতে গেলে তো আমার মনে হয় যে ভীষণ ট্যালেন্টের প্রয়োজন। তো আমার ভীষণই ভালো লাগে, মানে আমাদের ওই রিয়ালিটি শোয়েরই আরেকজন আমার বন্ধু অরিত্রদা, ওর সাথে তো ভীষণ মানে হি ইজ এ ভেরি ট্যালেন্টেড সিঙ্গার। তো আরো অনেকেই আছেন মানে আমার চেনা জানা রিয়ালিটি শো যারা করেন। তো তবে আমার না সেরকম সুযোগ কখনো হয়ে ওঠেনি, বা তেমন আমি কখনো ফিল করিনি যে আমার রিয়ালিটি শোতে আমি যাবো বা সেখানে গান করবো। জানি না পরবর্তীকালে কি হবে, কিন্তু আপাতত আমার মনে হয় যে আমি আমার গান বাজনাটা, যে ধরনের গান বাজনা আমি করি বা যে ন্যাচারালি মানে একটা সময় তবে সব শুরু করেছি, তবে একটা সময় কি হয় যে একটা জনার অফ মিউজিক সব আর্টিস্টেরই হয়ে যায় যে ঠিক আছে এই জনারটা করেন বা এই জনারটা করেন। আমার মনে হয় যে আমি কোনো পার্টিকুলার জনারে মানে স্টিক করে থাকতে চাই না, সব রকম জনারের গানই চেষ্টা করে গাইতে, জ্যাক অফ অল ট্রেডস যাকে বলে। কিন্তু তা মানে রিয়ালিটি শো আমি কখনো ফিল করিনি যে আমার মানে সেখানে যাওয়া উচিত, বা যদি কখনো মনে হয় তাহলে অবশ্যই হয়তো অংশগ্রহণ করবো। আচ্ছা, তোমাদের ব্র্যান্ডের বা তোমার পার্সোনাল কোনো সিডি বেরিয়েছে? না, সিডি অ্যালবাম তো আমি এখন, আজকাল তো সবই সত্যি মানে সিডির যুগ তো এখন ছিল, আমাদের ছোটবেলায় আমরা শুনতাম, কিন্তু এখন তো ধীরে ধীরে ওগুলো অবসলিট হয়ে যাচ্ছে, সবই এখন ওই অনলাইন অ্যালবাম মানে স্পটিফাই। আমার এখনো কোনো অ্যালবাম অরিজিনাল গান কিছু আমি এখনো সেই অর্থে হয়নি আমার, তবে ইচ্ছে আছে মানে কিছু ডেফিনেটলি মানে অরিজিনাল গান তো বার করার ইচ্ছা আছেই, কারণ মানে ডেফিনেটলি একজন শিল্পী সে তার নিজের গান ছাড়া তো কখনোই তার মানে ন্যাচারালি মানে আমার মনে হচ্ছে তার গান, সে কি গান গাইতে চাইছে বা কি বলতে চাইছে সেই বক্তব্যটা তো ক্লিয়ার হয় না যদি না হচ্ছে নিজের গান গায়। আচ্ছা, অনেক বড় বড় সঙ্গীত শিল্পী তো প্লেব্যাক সিঙ্গার হিসেবে আত্মপ্রকাশ করতে চেয়েছেন বা করেছেন,
তো লতা মঙ্গেশকর থেকে সোনম মুখোপাধ্যায় সবাই করেছে, গীতা দত্ত। তো তোমার কি সেই ধরনের প্লেব্যাক শ্রেয়া ঘোষাল এখনকার অনেকেই আছে, তো সেই ধরনের সোমদত্তা, তো তোমার কি সেই ধরনের কোনো ইচ্ছে আছে? প্লেব্যাকের ইচ্ছে মানে প্লেব্যাকে চান্স পাওয়াটা একটা খুব বড় ব্যাপার, সেটা আমার মনে হয়। তো এই মানে আগের বছর 2021-এ আমার কাছে একটি অপরচুনিটি আসে আর কি, প্লেব্যাক একটি গানে। ও ছবিটা হচ্ছে রাজস্বীদের মায়া। রাজস্বীদের ভীষণ সেলিব্রেটেড একজন ডিরেক্টর। তো ওনার কিছুদিন আগে আবার কাঞ্চনজঙ্ঘা প্রিমিয়ার করলো এবং ভীষণ শুনছিলাম আমি, যে ভীষণ সিনেমাটাও দেখলাম, ভীষণ ভালো লাগলো। তো ওনার আপকামিং ছবি মায়াতে আমার একটি প্লেব্যাক হওয়ার কথা। দেখা যাক কিভাবে দর্শকরা নেন। অনেক শুভেচ্ছা রইল। থ্যাংক ইউ সো মাচ। তো আচ্ছা, আর যেটা বলছিলাম যে তুমি ওই সাউথ ইন্ডিয়ান এতে আমাদের বন্দে মাতরম কি একটু শোনাতে পারো, যেটা কমন দর্শকের কাছে অনেকটা? সাউথ ইন্ডিয়ান বন্দে মাতরম আমি ওটা আমার সত্যি তোলা নেই অনেস্টলি, মানে আমি আমারটাই তুমি অরিজিনালটা, তাহলে অরিজিনালটাই করো। বন্দে মাতরম বন্দে মাতরম সুজলা সুফলা মলয়জ শীতলা শস্য শ্যামলা মাতরম বন্দে মাতরম শুভ্রজ্যোৎস্না পুলকিতয়ামিনীं ফুল্লকুসুমিত ত্রুমদলশোভিনীं সুহাসিনীं সুমধুরভাষিণীं সুখদাং वरदां मातरं वन्दे मातरं सुजला सुफला मलयज शीतला शस्य श्यामला मातरं वन्दे मातरं। বাবা, খুব সুন্দর। তুমি বলছিলে ছোটবেলায় একটা গান খুব গাইতে, যেটা একটু পরে আমরা শুনছি। তার আগে তুমি আমাকে বলো, তোমার এই পড়াশোনার সঙ্গে এই যে গান বাজনার চর্চা, তো এই দুটোতে কোনো বিরোধ নেই? মানে আমি এখন অনেককেই শুনেছি, অনেক শিল্পীদের যারা পড়াশোনার সঙ্গে সঙ্গে গান বাজনা করেছেন এবং খুব সাকসেসফুলি সেটা করেছেন। যেমন রবীন্দ্রসঙ্গীত শিল্পী আছেন ইন্দ্রাণী সেন, আমাদের ভীষণ প্রিয় সোমলতা দি। তবে কি বলুন তো, মানে আমার মনে হয় যে আমি পার্সোনালি আমি এমন একজন মানুষ যে যখন আমি যেটা করি না, আমি সেটাতেই শুধু কনসেন্ট্রেট করতে পারি, মানে এটা আমার একটা শর্টকাট। কিন্তু আমার মনে হয় যে মানে আমি যখন গান করছি পুরোপুরি গানের মধ্যে, আর যদি পড়াশোনা করি তাহলে পুরোপুরি পড়াশোনার মধ্যে। তো ডেফিনেটলি মানে আমার এখন পড়াশোনা এবার তো গ্র্যাজুয়েশন আমার হয়ে যাবে, তবে এবার একটা পথ আমি বেছে নেবো, কারণ আমার দুটো ব্যালেন্স করে আমার পক্ষে চলাটা আমার মনে হয় যে মানে আমার বেশি চাপের একটু চাপ। মানে সত্যি মানে ইঞ্জিনিয়ারিংটা কি হয় যে ন্যাচারালি একটা চাকরি করতে হয় বা এমটেক বা একটা টেকনিক্যাল লাইনে চলে গেলে অনেককেই আমি দেখেছি যারা করেন এবং তারা খুবই সাকসেসফুলি করেন, তারা ইকুয়ালি গুড, মানে পড়াশোনা ইকুয়ালি গুড, আর আবার গান বাজনার ক্ষেত্রেও দে আর ভেরি ট্যালেন্টেড। কিন্তু আমার পার্সোনালি মনে হয় যে আমি যদি মানে 24/7 আমার জীবন গানেই ডেডিকেট করি, তাহলে আমি নিজেও ভালো থাকবো এবং আমার মনে হয় যে আমি সেটাই আমার জন্য বেস্ট অপশন। কারণ তুমি গানটাকেই বেছে নিতে চাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গানটাকেই আমি বেছে নিতে চাই, কারণ আমার মনে হয় না যে আমি ইঞ্জিনিয়ার হলেও খুব ভালো ইঞ্জিনিয়ার হয়ে উঠতে পারবো। ওই জন্য তার মানে তুমি বলতে চাইছো যে তুমি পড়াশোনাটা করছো গানটাকে আর সমৃদ্ধ করবে, মানে শিক্ষিত হয়ে আসলে যেহেতু মানে আমাদের পরিবারই ভীষণ, ইটস এ ভেরি একাডেমিক ফ্যামিলি, আমাদের পরিবারে সবাই ভীষণ একাডেমিক, মানে পড়াশোনা তো সেটা হওয়াটাই উচিত ডেফিনেটলি। মানে তো সেই কারণে আমার মনে হয় যে পড়াশোনাটা সবসময় আমার জীবনের অন্তত ভীষণ ইম্পর্টেন্ট একটা মানে পার্ট ছিল। মানে শুধু পুঁথিগত বিদ্যায় নয়, মানে কি হচ্ছে না হচ্ছে, এই যে গানগুলো আমি গাইছি সবসময় কে কার গান কিভাবে এসেছে, সেগুলোর সূত্রপাত কিভাবে,
এগুলো সবসময় মানে আমাদের বাড়িতে ওই আলোচনা এবং সেই পরিবেশ সবসময় রয়েছে। তো ডেফিনেটলি ওই জন্যই আমি মানে আমার 11-12 সায়েন্সের পর ডেফিনেটলি আমার একটা গ্র্যাজুয়েশন কোর্স আমি করতাম, গান তো ডেফিনেটলি রয়েছে সঙ্গে, তো ওই জন্যই আমি ইঞ্জিনিয়ারিং করলাম। এবং এরপর এবার কি আমার একটা গ্র্যাজুয়েশন কোর্স হয়ে গেল, গানেও ধীরে ধীরে গানের জগতেও ধীরে ধীরে প্রবেশ করছি, অনেকের সাথে আলাপ হচ্ছে। এবার আমি একটা সিদ্ধান্তে আমাকে আসতে হবে যে আমি আচ্ছা, তোমাকে আর একটা জিনিস আমি জিজ্ঞেস করি, তুমি বা তোমার বাবা মা এই ধরনের সিদ্ধান্ত নিলে না কেন? মানে গানটাকেই যদি বেছে নেবে তাহলে শান্তিনিকেতন বা রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি থেকে গান নিয়ে তো পড়াশোনা করা যায়। হ্যাঁ, গান নিয়ে সত্যি মানে এটা আমি এখন ভাবি, এটা আমার একটা রিগ্রেট যে গান নিয়ে হয়তো আমি পড়তে পারতাম। আসলে মানে আমার মনে হয় অনেকেরই হয়, মানে অনেক স্টুডেন্টসদের যেটা হয়। মিউজিক পিএইচডি এগুলো তো করা হ্যাঁ যায়। হ্যাঁ, মানে 11-12 কি হয়েছিল, যেহেতু আমার সায়েন্স ছিল এবং ওয়েস্ট বেঙ্গল বোর্ড পড়াশোনার চাপটা ছিল, এবং মানে যেহেতু আমি মোটামুটি ঠিকঠাক রেজাল্টই করেছি স্কুল লেভেলে, তো ওই জন্যই কি বলতো মানে আমি কখনো শিওর ছিলাম না যে আমি যে গানটাকেই প্রফেশন হিসেবে চুজ করে নেব বা আমি যে গান নিয়েই এগোবো, এরকম ভাবনা চিন্তা না আমার ছিল না, মানে প্রথম দিকে ছিল না। মানে যেমন হয় যে সায়েন্স পড়ার পর আইদার ইঞ্জিনিয়ারিং অথবা ডাক্তার অথবা ডাক্তারি অথবা কোনো অনার্সের কোনো ডিগ্রি, আমিও সেরকম ভাবেই ভেবেছিলাম আমার জীবনটা। কিন্তু 11-12 আমি মানে তখন আমি একটু দোনামোনায় ছিলাম যে কোন দিকে যাবো বা কোন দিকে পুরোপুরি নিজেকে নিয়োজিত করব। এবার তারপর কি হলো যে 11-12 পর তখন বাবা মা বললেন যে ঠিক আছে, তাহলে তুই গানটাকেও কর, ইঞ্জিনিয়ারিং ডিগ্রিটাও কর, দেখ তুই নিজে ডিসাইড কর যে তুই কোন দিকে যেতে চাস। এবং আমি সত্যি বলতে কি কলেজের ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারেও আমি পুরোপুরি শিওর ছিলাম। মানে লকডাউন আমার জীবনটাকে অনেকটা পরিণত করেছে আর কি। মানে লকডাউনটা হওয়ার পর কলেজে ইনফ্যাক্ট আমি একসময় মানে আমাদের কলেজের যে থিয়েটার গ্রুপ সেখানেও জয়েন করেছিলাম আর কি, নাটক করেছি। তারপর কলেজে একটা সময় তখন গান নিয়ে অতটা সিরিয়াসলি